আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আর্থিক বিবরণী যে ক্লাসটা আমি নিতে চাচ্ছি সেটা হচ্ছে LP3 মেঘনা সিমেন্ট লিমিটেড 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়া নিম্নরূপ। আমি গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হচ্ছে LP2 এবং সেখানে আমি সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি। তোমরা দেখতে পেরেছো এবং শুনতে পেরেছো যে LP2 লার্নিং প্রবলেম 2টা কিভাবে সলভ করতে হয় এটা আমি দেখিয়েছি। আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে আবারও বলছি, LP3 সেটা ফার্স্ট হচ্ছে নগদ 15,000, প্রাপ্য হিসাব 10,000, প্রাপ্য নোট 20,000 টাকা, মজুদ পণ্য হচ্ছে 18,000, স্টোর সাপ্লাইজ 5,000, তারপর হচ্ছে তোমার অফিস সাপ্লাইজ 3,000, বিমা অগ্রিম বিমা 2,000, স্টোর ইকুইপমেন্ট 40,000 টাকা, স্টোর ইকুইপমেন্ট 40,000 টাকা, পঞ্জীবিত অবচয় স্টোর ইকুইপমেন্ট 4,000, পঞ্জীবিত অবচয় অফিস ইকুইপমেন্ট এটা হচ্ছে আমার 3,000, পদী হিসাব 20,000, পদী নোট 8,000 এবং শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা করে অনুমোদিত এবং বিলিখিত কত 1,20,000, অফিস বেতন 6,000, বিক্রয় কর্মীর বেতন কত 3,000, বিজ্ঞাপন 1,000, সংরক্ষিত আয় 20,000, ক্রয় বিক্রয় 50 এবং 1,00,000 টাকা, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত 5,000 এবং 4,000, ক্রয় বাট্টা 5,000, বিক্রয় বাট্টা হচ্ছে 6,000, আয়কর 4,000, বিক্রয় খরচ 3,000, দালাল কোঠা হচ্ছে 50,000 এবং পঞ্জীবিত অবচয় হচ্ছে কত 2,000, মেরামত ব্যয় 5,000। এই হচ্ছে আমাদের বিষয়গুলো আমরা তুলে ধরছি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টা আরো বেশি তুলে ধরবো সেটা হচ্ছে অতিরিক্ত সমন্বয়গুলো। সর্বনিম্ন পণ্য 25,000 টাকা, উক্ত বছরে বিমা খরচ হয়েছে 18,000 টাকা, স্টোর সাপ্লাইয়ের মজুদ 600 টাকা, অফিস সাপ্লাইয়ের মজুদ 500 টাকা, বিজ্ঞাপনের 1,000 টাকা বকেয়া রয়েছে, অফিস বেতনের 2,000 টাকা এবং বিক্রয় বেতনের 1,000 টাকা বকেয়া রয়েছে, স্টোর ইকুইপমেন্টের 2,000, অফিস ইকুইপমেন্টের 3,000, দালাল কোঠার 6,000 টাকা ধরতে হবে। প্রাপ্য হিসাবের 10% অনাদায়ী পাওনা সঞ্চয় ধরতে হবে, শেয়ার মূলধনের 10% লভ্য অংশ ঘোষণা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টা তোমাদের সামনে আজকে বিষয়টা আলোচনা করছি সে বিষয়ের মধ্যে কি কি বিষয় করতে হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। কোম্পানির বিশদ বিবরণী, কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট মেঘনা সিমেন্ট লিমিটেড বিশদ বিবরণী 19 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য পরিচালনায় বিক্রয় 1,00,000। দেখো এইখানে কিন্তু তোমাদের একটা কথা মনে রাখতে হবে, ফেরত কথাটা কিন্তু আমাদের আছে, ক্রয় ফেরত বিক্রয় ফেরত। ক্রয় হচ্ছে ডেবিট, তাই বিক্রয় ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট, তাই বিক্রয় ফেরত ডেবিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিক্রয় করেছি, এর থাকে আমরা ফেরত বাদ দিয়েছি। এরপরে আমরা দেখো বিক্রয় বার্তা, এখানে কিন্তু বিক্রয় বার্তাও আছে, তাহলে বিক্রয় বার্তাও বিক্রয় থেকে বাদ যাবে। তাহলে বিক্রয় বার্তা বাদ দিয়েছি, যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এটাকে নিট বিক্রয় বলি। অবশ্য আমরা নিট বিক্রয় ছাড়া অন্য কোনো আয় যদি প্রত্যক্ষ বা আয় না থাকে তাহলে এটাকে আমরা পরিচালন আয়ও ধরতে পারি। আমাদের এই পরিচালনায় দুটো, একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে দেখলাম মোট পরিচালনা হচ্ছে 98,000 টাকা, 98,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখন একটা কথা আমি তোমাদের বলতে চাচ্ছি, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কি, একটা কথা মনে রাখো যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে প্রথমেই তোমাকে প্রারম্ভিক মজুদ দিতে হবে, এর সাথে যোগ করতে হবে নিট ক্রয়। এই নিট ক্রয় করতে হলে একটা কথা খেয়াল রাখতে হবে যে ক্রয়ের থেকে ফেরত বাদ বাট্টা বাদ, ক্রয়ের থেকে ফেরত বাদ বাট্টা বাদ। আবার বলছি, ক্রয়ের থেকে ফেরত বাদ বাট্টা বাদ এবং সমাপনী মজুদ পণ্য বাদ। এই যে ক্রয়ের থেকে ফেরত বাদ বাট্টা বাদ বাদ দিলাম, কি হলো, এটা হচ্ছে নিট ক্রয়। এর থেকে যেটা আসবে সেটা থেকে সমাপনী পণ্য বাদ দিলে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা বিক্রিত পণ্যের ব্যয় কথাটি কিন্তু বুঝতে পেরেছি। তাহলে আমি আরেকটু কথা না বললেই নয় তোমাদের সাথে, সেটা প্রিয় শিক্ষার্থীরা, যে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা বের হলো, এই যে বিক্রয় বের হলো, এই বিক্রয়, এর থেকে যেটা বাদ দিব সেটা হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা, মোট মুনাফা। একটা কথা প্রিয় শিক্ষার্থীরা আমরা বারবার বলি, মোট মুনাফা। এইখানে আমার যে বিষয়গুলো আছে, সর্বনিম্ন পণ্য 25,000 টাকা, এটা আমি এখানে ইউজ করেছি। আমি তোমাদের সামনে তুলে ধরলাম, সর্বনিম্ন একবার দেখিয়েছি, কারণ তুমি জানো যে আমাদের যে বিষয়গুলো সমন্বয় আছে সেইগুলো মিনিমাম 2 বার এন্ট্রি হবে। উক্ত বছরে বীমা খরচ হয়েছে 18,000 টাকা। তাহলে দেখো আমাদের এখানে অগ্রিম বীমা বলতে কিছু একটা আছে, কত? 2,000 টাকা। 2,000 টাকা যদি অগ্রিম বীমা থাকে প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা তোমাকে মনে রাখতে হবে, 2,000 টাকা যদি অগ্রিম বীমা থাকে, তাহলে এর থেকে বাদ দাও। এর থেকে কি বাদ দিবা? যে অগ্রিম বীমাটা কি বলা হয়, থেকে বিমার যে পরিমাণ টাকা খরচ হয়েছে বাদ দাও, যেটা রয়েছে সেটাই হলো অগ্রিম বীমা। তাহলে দেখো এখানে 2,000 টাকা আছে, এটা আসবে এখন, আমি আসতেছি, একটু আলোচনা করলাম। স্টোর সাপ্লাইয়ের মোট 600 টাকা। তোমাকে দেখতে হবে স্টোর সাপ্লাইস কত হয়েছে আছে। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, স্টোর সাপ্লাইস 5,000। তাহলে স্টোর সাপ্লাইস কি এখানে কথা আছে 600, আগে ছিল 5,000, এখন আছে 600। তাহলে স্টোর খরচ, স্টোর যে সাপ্লাই খরচ কত? তাহলে 4,400 টাকা। এটা কিন্তু বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজ করে বুঝতে হবে। যা আবার এর আগে ছিল, এর আগে আমার টাকা ছিল, স্টোর সাপ্লাই ছিল 5,000। কত ছিল? 5,000। আবারও বলছি, স্টোর সাপ্লাই ছিল কত টাকা? 5,000। প্রিয় শিক্ষার্থীরা, স্টোর সাপ্লাইস কি 5,000। এর থেকে যখন আমি কি দিব? বাদ দিচ্ছি। কি বাদ দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? আমার স্টোরের এখন আছে কত? 600। তাহলে খরচ হচ্ছে 4,400। তোমাকে আমি সহজ করে একটু বলি, তোমার মোবাইলের ব্যালেন্স সকালবেলা দেখেছো আর তোমার 50 টাকা আছে, রাত্রে যখন দেখলে তখন দেখলে তোমার এখানে 5 টাকা আছে। তার মানে হচ্ছে তুমি 50 টাকা দিয়ে শুরু করেছিলাম, 5 টাকা আছে, মানে 45 টাকা খরচ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অফিস সাপ্লাইস মজুদ 500 টাকা। আমাকে দেখতে হবে অফিস সাপ্লাইস এখানে কত আছে। অফিস সাপ্লাইস 3,000। এই 3,000-এর মধ্যে এখন আছে কত? 500। তাহলে এখন যদি 500 থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে যে আমাদের খরচ হয়েছে কত? আমাদের খরচ হয়েছে 2,500 টাকা খরচ হয়েছে। কত টাকা? 2,500 টাকা। আমার কথা কি আমি ক্লিয়ার করতে পেরেছি? আমার মনে হয় আমি সেটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে যাও তুমি, আমাদের আর কি আছে? বিজ্ঞাপন কত টাকা? 1,000 টাকা বকেয়া আছে। জানো যে বিজ্ঞাপনের সাথে এই বিজ্ঞাপন ব্যয়টা 1,000 টাকা যোগ হয়ে যাবে। অফিস বেতন 2,000 টাকা এবং বিক্রয় কর্মীর বেতন এত টাকা বকেয়া আছে, এগুলো সবই বকেয়া যোগ হয়ে যাবে। মনে রাখতে হবে স্টোর ইকুইপমেন্টের এত টাকা, অফিস ইকুইপমেন্টের 3,000 টাকা, দালাল কোঠার 6,000 টাকা। কি আছে? অবচয় ধরতে হবে, তাহলে এটা অবচয় ধরবা, এটা তেমন কিছু না। প্রাপ্য হিসেবে 10% অদায়ী সঞ্চয়ী ধরতে হবে। তাহলে আমাদের যে প্রাপ্য হিসাব আছে তার উপরে 10% অদায়ী পাওনা সঞ্চয়ী আমরা ধরে ফেলবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এরপর হচ্ছে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। আমার মনে হয় শেয়ার মূলধনের লভ্যাংশ 10% ঘোষণা করতে হবে, যে শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এই কথাটা দ্বারা যা আমরা বুঝতে চেয়েছি বা বুঝতে চাই, সেটা হলো খুব সহজ করে সেটা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের যে আমাদের মূলধন আছে, সেই মূলধন থেকে মূলধনের 10% লভ্যাংশ, যাকে বলা হয় প্রস্তাবিত লভ্যাংশ, আমরা প্রস্তাবিত লভ্যাংশ আকারে দিব। আমার কথা কি আমি শেয়ার করতে পেরেছি? আশা করি পেরেছি। তাহলে দেখো এখন আমরা কি করেছি, আমাদের অঙ্কে চলে যাই। অঙ্ক গেলেই আমরা বুঝতে পারবো
বারবার বুঝতে পারবো সেটা হচ্ছে, দেখো যে আমি আগেই বললাম বিক্রয় থেকে ফেরতটা বাদ দিয়েছি, আমাদের যা আসছে তার বারটা বাদ দিছি, যা আসছে সেটা হচ্ছে 89,000 টাকা। একটু বুঝো, অনলাইন থেকে 5,000 বাদ দিলে 95, 95 থেকে 6,000 বাদ দিলে 89,000 টাকা। এর সাথে আমরা কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে করেছি বলছি, যে ওপেনিং ব্যালেন্স প্রারম্ভিক মূল পণ্য, এর সাথে ক্রয় 18,000 টাকা, ক্রয় হচ্ছে 50,000 টাকা, এর সাথে বাদ ফেরত যাবে 4,000, বাদ বাটা যাবে 4,000, তাহলে হচ্ছে 41,000 টাকা। 18,000 এবং 41,000 যখন যোগ করে দিব তখন হচ্ছে 59,000 টাকা। এই 59,000 টাকা থেকে আমি যখন সহপরি বাদ দিব তখন সেটা হচ্ছে 34,000। দিস ইজ নন অফ কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। আবারও বলছি বিক্রিত পণ্যের ব্যয়, আবারও কি বলছি বিক্রিত পণ্যের ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা আবারও বলছি বিক্রিত পণ্যের ব্যয়। একটু কথা মন দিয়ে জানলেই তোমরা ভালো বুঝতে পারবে, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমি কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়টা বুঝতে পেরেছি। এখন আমাদের এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিচ্ছি হচ্ছে মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে আমাদের পরিচালন সংক্রান্ত যে খরচগুলো আছে সেটা কিন্তু আমি বাদ দিব। আবারও বলছি, এই যে আমাদের মোট মুনাফা হয়েছে, এই মোট মুনাফা থেকে পরিচালন সংক্রান্ত যে খরচগুলো আছে সেটা বাদ দিলে সেটা হবে কি, আমাদের যা আসবে সেটা হবে নিট পরিচালন মুনাফা। তাহলে আমি দেখি আমাদের পরিচালনায় কি আছে। প্রথমে হচ্ছে বিক্রয় খরচ। তাহলে বিক্রয় খরচ যখন হবে এর সাথে আমরা দেখছি যে বিক্রয় খরচের সাথে আমাদের একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে বিক্রয় কর্মী বেতনের বকেয়াটা। প্রিয় শিক্ষার্থী, যে বিক্রয় কর্মী বেতন 3,000 এর বকেয়া তুমি দেখেছো বা আমি পড়েছি যে বকেয়া হচ্ছে কত, 1,000। তাহলে আমরা জানি বকেয়া কি হবে, যোগ হবে, কি হবে যোগ হবে 4,000। প্রিয় শিক্ষার্থীরা আবারও বলছি, বোঝার জন্য বলছি, বিক্রয় খরচ কত 3,000, যোগ হচ্ছে বিক্রয় কর্মী বেতন হচ্ছে কত 1,000 এবং 4,000, কত টাকা 4,000। এরপরে যাও তুমি, আমাদের একটা কথা মনে রাখতে হবে, বকেয়া গেছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন 1,000, বকেয়া বিল হচ্ছে কত 1,000, তাহলে এক এক কত 2,000 টাকা। এরপরে যাও বিক্রয় খরচের আমি দেখেছি 3,000 টাকা আমরা দিয়েছি স্টোর সাপ্লাইজ খরচ। স্টোর সাপ্লাইজ খরচ আমরা একটু মনে রাখি প্রিয় শিক্ষার্থীরা, স্টোর সাপ্লাইজ খরচ আমার ছিল 5,000, আমি ওই যে এখন 600 টাকা রয়ে গেছে, সেটা হচ্ছে কত আমার বাবা, সেটা হচ্ছে আমার 4,400 টাকা, আমি এটা আগেও বলেছি। তারপরে হচ্ছে অবচয় স্টোর ইকুইপমেন্ট, এটা হচ্ছে 1,000 টাকা, এটা কিন্তু অবচয় দেওয়া আছে, সো এটা তোমাকে আর বলতে হবে না। অদায়ী পাওনা, আমি এটা অদায়ী পাওনার কথা বলেছি, এই যে অনেক বড় 1,000 টাকা। মোট বিক্রয় খরচ 1,000 টাকা, বিক্রয় খরচটা আদা করেছি। এরপরে যদি বলি প্রশাসনিক খরচ, সেলিং অ্যাডমিট, এর মধ্যে অফিস বেতন, অফিস বেতন হচ্ছে 6,000 টাকা, এর সাথে বকেয়া আছে কত 2,000, 6 আর 2 কত 8,000। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা মনে রাখতে হবে যে অফিস খরচ কত, অফিস খরচ 6,000 যোগ হচ্ছে বকেয়া 1,000 হলো কত 2,000 টাকা, 2,000 টাকা। তাহলে 6 থেকে 2,000 বাদ দিলে যোগ করলে সেটা হয়ে যাবে কি 8,000 টাকা, কারণ বকেয়া আছে। তাহলে মেরামত ব্যয় 5,000 টাকা, এটা দেওয়া আছে আমাদের মিল বা টায়ার ব্যালেন্সে। বিমা খরচ, খরচ হয়েছে 1,800, বিমা ছিল কত আমাদের, বিমা ছিল হচ্ছে 2,000, এর মধ্যে খরচ খরচ হয়েছে 1,800, সেটা এখানে এসেছে। এখন আমি অপচয় যদি বলি, তাহলে অফিস ইকুইপমেন্ট 3,000, দালান কোঠা 6,000, এটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে বা আমাদের এখানে উল্লেখ করা আছে সমানতে। অফিস সাপ্লাইজ খরচ, এটা অফিস সাপ্লাইজ 3,000 টাকা ছিল, এখন এটা রয়ে গেছে 500 টাকা, তাহলে আমাদের খরচ হয়েছে কত 2,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সহজে এটা বুঝতে পেরেছি যে অফিস সাপ্লাইজ খরচ ছিল 3,000, এখন রয়ে গেছে কত 500, তাহলে আমাদের আমরা দেখছি যে আমাদের অফিস সাপ্লাইজ খরচ কত 2,500 টাকা। এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আমি দেখলাম যে কিছু আছে বিক্রয় সংক্রান্ত খরচ, কিছু আছে
অফিস সংক্রান্ত খরচ এবং মোট প্রশাসনিক খরচ হচ্ছে 26,300। তাহলে আমি দেখতেছি যে আমাদের 55,000 টাকা মোট মুনাফা। এই 55,000 থেকে আমি যখন কি বলা হয় বিক্রয় খরচ এবং অফিস খরচ বাদ দিলাম, তখন সেটা হয়ে গেল নিট আয়। কি হয়ে গেল? নিট আয়। নিট আয় হচ্ছে আমাদের 12,300। বিশেষ করে প্রিয় শিক্ষার্থীরা, আমি উল্লেখ করতে চাচ্ছি এই অঙ্কের মধ্যে কোনো ধরনের অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় নেই। অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় নেই। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাদেরকে বোঝার জন্যই বলো, আর যে উদ্দেশ্যেই বলো সেটা আমি স্পষ্ট করে বলছি যে আমাদের এখানে কোনো কি নেই, আমাদের এখানে কোনো অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় নেই। যখন অপরিচালন আয় এবং ব্যয় না থাকবে তখন তখন নিট আয়টাকে আমরা অবশ্যই মনে করব এটা একটি নিট আয় হচ্ছে নিট পরিচালন আয়। নিট পরিচালন আয়। তাহলে আমি কিন্তু এই কথাটা পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি বা তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম কি আমাদের এটা হচ্ছে একটি বিশদায় বিবরণ। এই অঙ্কেই সংরক্ষিত আয় বলেছে। সংরক্ষিত আয় সম্বন্ধে আমি গত ক্লাসেও আমি বলেছি, তবে আজকে যে বিষয়টা তোমাদের একটা অঙ্কের মধ্যে তুলে ধরছি, গত ক্লাসেও তুলে ধরেছি। আজকে দেখো, সংরক্ষিত আয় অর্থ হচ্ছে একটি প্রতিষ্ঠানের যে আয় থেকে যে পরিমাণ বন্টন করা হয়, সেই বন্টনটা বাদ দেওয়ার পরে যেটা রয়ে যায় সেটাই হচ্ছে আমার কি সংরক্ষিত আয়। প্রিয় শিক্ষার্থীরা, কি সংরক্ষিত আয়। আবারও বলছি যে সংরক্ষিত আয় কি, যে আমার গত বছরের ব্যালেন্স একটা থাকতে পারে সংরক্ষিত আয়, এই তার সাথে যদি এই বছরের মানে তার যোগ হয়ে যায়, যোগ হওয়ার পরে আমাদেরকে দেখতে হবে 2 বছরের সংরক্ষিত আয়টা কত। এর থেকে আমাদের কি কি বলেছে, সংরক্ষিত আয় থেকে কি বন্টন করতে বলেছে বা কি স্থানান্তর করতে বলছে বা কিছু কি তহবিল রাখতে বলেছে। আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে যে আয়কর আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আয়কর 4,000 আর প্রস্তাবিত লভ্যাংশ হচ্ছে 20,000। কিভাবে আসলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করি। যে আমাদের মূলধন কত দেখো তো বাবা, মূলধন হচ্ছে কত, মূলধন হচ্ছে কত তাহলে 1,20,000 টাকা। এই 1,20,000 টাকা 10% হচ্ছে কত আমাদের 12,000 টাকা। এটাই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। আবার বলছি, এটাই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। আবার বলছি, এটাই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। আমার কথাটা তুমি বুঝতে পেরেছো বা বোঝার চেষ্টা করেছো? তাহলে আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রস্তাবিত লভ্যাংশ কত, 1,20,000 টাকা। 1,20,000 টাকার কত টাকা, 10%, কত হলো 12,000। আয়কর আছে, মনে রাখতে হবে যে একটা কথা মনে রাখতে হবে, এখানে অবশ্যই মনে রাখতে হবে রেওয়ামিলে দেখো আবার রেওয়ামি আয়কর, যদি সমন্বয়ের মধ্যে কোনো আয়কর থাকে সেটাকে আমরা বিশদ আয় বিবরণীতে উল্লেখ করব এবং আমাদের আয়করের সেকেন্ড অপশনে যাব। কিন্তু যখন আমার রেওয়ামিলে থাকবে তখন কিন্তু সেটা অবশ্যই সংরক্ষিত আয় বিবরণীতে দিয়ে দিতে হবে। এটা অবশ্যই। কথা কি ক্লিয়ার হয়েছে? মানে আয়কর সংক্রান্ত খরচ আগে আমাদের রাখতে হবে, প্রিজার্ভ করতে হবে। কারণ হচ্ছে আয়কর আমাকে দিতেই হবে। তাহলে আমি আয়কর যখন দিব তখন যদি আমি এটা প্রিজার্ভ করে না রাখি, তাহলে হাউ টু সাবমিট ইনকাম ট্যাক্স বা টু দ্য গভর্নমেন্ট, কিভাবে আমি দিব, এটা কিন্তু তোমাকে বিবেচনা করতে হবে। আয়কর 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা হয়েছে বা হচ্ছে। এখন আমি যেটা কথাটা তোমাদের বলতে চাচ্ছি সেটা দেখো বাবা, সেটা হচ্ছে সংরক্ষিত আয় কোথায় গেল, আমরা দেখতেছি সংরক্ষিত আয়। দেখো গত বছরে হচ্ছে রেওয়ামিলে 20,000 টাকা, এই বছরে হচ্ছে 12,300, 32,300। এর থেকে আয়কর এবং প্রস্তাবিত লভ্যাংশ 16,000 টাকা, মানে 4 আর 12 16, এটা হচ্ছে বাদ দিলে 16,300। এইটাকে বলা হয় আমাদের সংরক্ষিত আয়ের এই বছরের ব্যালেন্সটা।
এই বছর এখানে 19 হবে। এই বছরের ব্যালেন্সটা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যে 31/12/2019, 31/12/2019 হবে। একটি কথা আবারও বলছি, যে এই বছরের কি আমাদের সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় মানে কি, ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি কি পরিমাণ টাকা সে জমা এই বছর রেখেছে এবং রেখেছে, এটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যালেন্স। এখন আমার থার্ড অপশনে যাচ্ছি আমি প্রিয় শিক্ষার্থীরা, মেঘনা সিমেন্ট লিমিটেড আর্থিক অবস্থা বিবরণী 2015 সালের 31শে ডিসেম্বর। তাহলে নগদ চলতি সম্পত্তি সমূহ, নগদ হচ্ছে একটা কথা এখানে না বললেই নয় বা বলতেই হবে, সেটা হচ্ছে চলতি সম্পদ সমূহ নগদ 15,000, প্রাপ্য হিসাব হচ্ছে 10,000 টাকা। এর মধ্যে ওই যে 10% অর্থাৎ এক কি হয়েছে, তোমার 10% আমাদেরকে প্রাপ্য হিসাবকে সঞ্চিত করতে বলা হয়েছিল। এই যে 10%, 10,000 টাকার 10% 1,000, এই 1,000 টাকা বাদ দিলে যেটা হচ্ছে প্রাপ্য হিসাব 9,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্য নোট কত টাকা, 30,000 টাকা। প্রাপ্য কত, 30,000 টাকা। তাহলে এটা তো দেওয়া আছে, এতে কোনো দেওয়ার সুযোগ নাই। অফিস সাপ্লাইস মজুদ 500, স্টোর সাপ্লাইস মোট 600, অগ্রিম বীমা ছিল 2,000, তার মধ্যে খরচ হয়েছে 1,800, বাদ হবে 200, সমাপনীর পরে হচ্ছে 25,000 টাকা। এই হয়েছে আমাদের চলতি সম্পদ। এবং এরপরে হচ্ছে মোট গেল স্থায়ী সম্পদ, স্টোর ইকুইপমেন্ট। এর থেকে আমরা জীবিত অবচয়টা বাদ দিয়ে দিব, তাহলে 34,000 টাকা স্টোর ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট 34,000 টাকা, এর মধ্যে আমরা পঞ্জীবিত অবচয় 3,000 প্লাস 3,000 বাদ দিয়ে দিব 24,000 টাকা। দালান কোঠা পঞ্জীবিত অবচয় 2,000 প্লাস হচ্ছে 6,000, মানে রেওয়ামিলে যেটা আছে তার সাথে নতুনটা যোগ হয়েছে। বোঝার জন্য তুমি বুঝতে পেরেছো আমার মনে হয়, যে রেওয়ামিলে যে বিষয়টা আছে সেটা থেকে কি হয়েছে আমাদের মনে রাখতে হবে, যে সেটা যাতে সেটার সাথে আমাদের যোগ হয়েছে কি, আমাদের এই নতুন পঞ্জীবিত অবচয়। একটা কথা মনে রাখতে হবে, যে স্টোর ইকুইপমেন্ট কত 4,000, এর সাথে মাদ্রাসা পঞ্জীবিত অবচয় 6,000। ঠিক এইখানে কিন্তু পঞ্জীবিত অবচয় দুটো আছে, তার মানে হচ্ছে একটা হচ্ছে রেওয়ামিলের আর একটা হচ্ছে এই বছরে। এই বছরের প্রিয় শিক্ষার্থীরা মনে রাখো, যে একটা হচ্ছে গত বছরের আর একটা হচ্ছে এই বছরের। তোমাকে এটা মনে রাখতে হবে যে গত বছরের সাথে এই বছর যোগ করে বাদ যাবে। তাহলে 20,000 টাকা থেকে 6,000 টাকা বাদ দিলে 24,000 টাকা। আর এখানে হচ্ছে 50,000 থেকে 8,000 বাদ দিলে কত, 42,000 টাকা। এইটা যোগ করলে এবং 1 লাখ হয়েছে, তাহলে চলতি সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তি যোগ করলে আমাদের গিয়ে দাঁড়ায় 1,80,300। আবারও বলছি 1,80,300। প্রিয় শিক্ষার্থীরা 1,08,300। ওকে, দায় ও মালিকানা হবে। দেখ, চলতি দায়, চলতি দায়ের মধ্যে দেখো পদী হিসাব 20,000, পদীয় নোট 8,000। পদী হিসাব কত 20,000, পদীয় নোট কত 8,000। একটু মনে রাখতে হবে, পদী হিসাব 20,000, পদীয় কত 8,000। বকেয়া অফিস বেতন 2,000, বকেয়া কত 2,000। বকেয়া বিক্রয় করে বেতন 1,000, বকেয়া বিজ্ঞাপন বিল 1,000। আবারও বলছি, পদী হিসাব 20,000, পদীয় নোট 8,000, বকেয়া অফিস বেতন 2,000, বকেয়া বিক্রয় করে বেতন 1,000, বকেয়া বিজ্ঞাপন বিল 1,000, প্রস্তাবিত লভ্যাংশ কত 12,000। একটা কথা আবারও, প্রস্তাবিত লভ্যাংশ আমরা প্রস্তাব করেছি, আমাদের এই টাকা তো শেয়ার হোল্ডারকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। যেহেতু দিতে হবে সেহেতু এটা আমাদের অবশ্যই কি, এটা আমাদের দায়। আমি প্রস্তাব করেছি, আমি প্রপোজ করেছি যে আমি কি দিব, আমরা এই বছর এত পার্সেন্ট লভ্যাংশ আমরা শেয়ার হোল্ডারদের দিব। দিস ইজ মাই কমিটমেন্ট বা দিস ইজ মাই কি প্রপোজ টু দ্য শেয়ার হোল্ডার্স, দিস ইজ দ্য অ্যানাউন্স টু দ্য শেয়ার হোল্ডার 10% ডিভিডেন্ডস দিস ইয়ার ইজ অন কাইন্ড অফ প্রপোজ ডিভিডেন্ড। আমি প্রস্তাব দিয়েছি, যখন প্রস্তাব দিয়েছি দ্যাট এটা কিন্তু আমার লাইবিলিটি হয়ে গেছে, আমি তো এখনো পে করি নেই। সো ইট ইজ
ওয়ান কাইন্ড অফ কি লাইবিলিটি, মনে রাখতে হবে যে চলতি দায়, কারণ আমাকে এই বছরই দিতে হবে, এই বছরে যে ঘোষণা করেছি এই বছরই দিতে হবে। এখন আমার কথাটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় গেল, মোট চিন্তা গেল, মালিকানা সত্ত্ব চলে গেছে, মালিকানা সত্ত্ব। এরপর হচ্ছে আমাদের শেয়ার মূলধন 1,20,000 টাকা, সংরক্ষিত আয় যে ব্যালেন্সটা আমরা এই যেখানে পেয়েছিলাম 16,300, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো সংরক্ষিত আয় 16,300, তাহলে 1,36,300, 44,000, 1,80,300। এভাবেই একটি অঙ্ক, পরিপূর্ণ অঙ্ক সমাধান করা হয় বা হয়ে থাকে। আমার মনে হয় আমি একটা পরিপূর্ণ অঙ্ক, সৃজনশীল অঙ্কগুলোর কথা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলবো, যে এটা আসলে মজার একটা বিষয় হচ্ছে তুমি যখন ফুল অঙ্কটা করতে পারবে তখন কিন্তু তুমি সৃজনশীল সব কিছুই করতে পারবে। সৃজনশীল ছোট বৃহৎ আকারে যে জানে সে ছোট অবশ্যই জানবে, আর যে ছোট জানে সে কিন্তু বৃহৎ আকারে নাও পড়তে পারে, তাই না? স্যার বলো বাবা। স্যার স্যার খ নাম্বারটা আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার। কখনটা খ খ স্যার, খ স্যার এই অঙ্ক খ। জি স্যার, আয়করটা স্যার একটু। আচ্ছা, আয়করের মধ্যে যেটা কথাটা আমরা আছে, আয়কর একটা থাকবে রেওয়া মিলে থাকতে পারে, একটা সমন্বয় থাকতে পারে। রেওয়া মিলে যে বিষয়টা থাকবে সেটা অবশ্যই আয়কর সংক্রান্ত বিষয়টা, সেটা অবশ্যই সংরক্ষিত আয় বই থেকে যে আমাদের দুটো ব্যালেন্স আছে, মানে প্রারম্ভিক এবং চলতি বছর এর যোগ করার পরে ওই আয়করটা বাদ দিতে হবে। আর যদি কি বলা হয়, যদি সমন্বয় থাকতো তাহলে সেটা বাদ দিতে হচ্ছে বিশদায় বিপরীতে। আমি গত ক্লাসের অঙ্কে কিন্তু এটা আমি দেখিয়েছি, গত ক্লাসের অঙ্কে দেখো, তুমি দেখতে বুঝতে পারবে যে এখানে একটা আয়কর ছিল, আয়কর এই যে দেখো বাবা, মেবি মনে হয় এখানে একটা আয়কর ছিল, হ্যাঁ যাই না কি আয়কর ছিল কিনা, তো না দুই না, দেখো এই যে এখানে আমরা এখানে একটা অঙ্ক দান করিয়েছিলাম, এখানে দেখো এই যে আয়কর আছে, তুমি দেখো একে এই যে দুইয়ের মধ্যে দেখো আয়কর প্রদান 20,000 টাকা সংরক্ষণ করতে হবে। এটা কিন্তু আমাদের বিশদায় বিবাহিত করেছে, দেখো এই লাস্ট এই যে আয়কর 20,000 টাকা, ঠিক আছে? কিন্তু রেওয়ামিলে যে আয়করটা রয়েছে সেটা অবশ্যই সংরক্ষিত আয় নিয়োগে যাবে প্রিয় শিক্ষার্থীরা, এটা মনে রাখতে হবে। আর যখন আমার এখানে আয়কর থাকবে, মানে আমাদের সমন্বয় থাকবে, সে আয়করটা হচ্ছে একবার যাবে বিশদায় বিবরণী, আর একটা হচ্ছে চলতি দায়, কারণ হচ্ছে সে আয়করটা আমি প্রদান করি নেই, এই শর্তে হচ্ছে আমাকে চলতি দায় হিসাবে দেখাতে হবে। দায় যাই, এখন আমি আর কোনো কোশ্চেন মোহাম্মদ, আর কোনো কোশ্চেন? স্যার যদি উত্তোলন থাকে স্যার তাহলে কি একই হবে? সাধারণত সেকেন্ড পেপার তো বাবা, সেকেন্ড পেপার হচ্ছে উত্তোলন থাকার সুযোগ কম, কারণ না থাকাই, কারণ এখানে মালিক তো একা না, মালিক ইচ্ছা করলে উত্তোলন করতে পারবে, এর সুযোগ নাই এখানে। there is no opportunity to drawing here because is a public limited company বা কোম্পানি, এর শেয়ার হোল্ডার মোর দ্যান 7, মোর দ্যান 2, তাহলে অবশ্যই এখানে জয়েন করার সুযোগ থাকে না। কথা বুঝতে পারছো? জি স্যার বুঝেছি। তাহলে আমি নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট থ্রিতে আলোচনা করলাম, আমি ফোরটা আলোচনা করি এখন একটু হালকা করে, যে মালিক স্নিক কোম্পানি লিমিটেড অনুমোদিত মূল্য 7 লাখ, এই অনুমোদিত মূল্যের প্রতি শেয়ার 100 টাকা করে মূল্যে 7,000 খানি শেয়ারে বিভক্ত ছিল। কোম্পানি লিমিটেড অনুমোদিত মূল্য 7 লাখ, এই অনুমোদিত প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 7,000 খানি শেয়ারে বিভক্ত ছিল। 2019 সালে 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত কোম্পানির মানে এটা হচ্ছে 19 সালের, তাহলে এখন দেখো 19 সালের মধ্যে কি বলছে, 19 ডিসেম্বর 2019, সেটা হচ্ছে যে শেয়ার মূল্য তো আছেই, মানে তোমার আছে 2,03,90,000, ঋণপত্র এটা যেমন সারা বছরের জন্য 1 লাখ টাকা
কল কবজা 3 লাখ, আসবাবপত্র হচ্ছে আমাদের 50,000, সুনাম 1 লাখ, প্রাথমিক খরচাবলী এটা হচ্ছে 40,000, বিনিয়োগ এটা তোমাকে ধরতে হবে যে এটা 6 মাসের, কারণ 1 জুলাই থেকে শুরু হয়েছে, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর, 6 মাস। মজুত পণ্য এটা প্রারম্ভিক ক্রয় বিক্রয় এটা তো আছেই, এতে আমার মনে হয় বোঝার তোমার কোনো অসুবিধা হবে না, বুঝতে পারবে। এরপরে তোমার যাচ্ছি আমি পণ্য ক্রয় বিক্রয়, এটাও দেওয়া আছে। ফেরত তো তুমি জানো যে আমাদের বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ, আর বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ। এরপর হচ্ছে শুল্ক, এটা অবশ্যই প্রত্যক্ষ খরচ। শুল্ক বৈদ্যুতিক খরচাবলী, এটা আমরা অবশ্যই এটা অফিসে দিতে পারি, এটা আমরা কারখানা দিতে পারি, এটা আমাদের পরিচালন খরচ। ক্রয় পরিবহন, এটাওকে আমরা কি বলতে পারি, এটা আমাদের প্রত্যক্ষ খরচ। মজুরি প্রত্যক্ষ খরচ, এইগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ। কমিশন এটা হচ্ছে আমাদের অবশ্যই পরোক্ষ পরিচালনা আয়, পরোক্ষ পরিচালন আয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, পরোক্ষ পরিচালন আয়, একটু কথা না বললেই নয়, পরোক্ষ পরিচালন আয়। আবারও বলি, পরোক্ষ পরিচালন আয়। আমার কথাটা তুমি মনে হয় বুঝতে পেরেছ, এটা আমার মনে হচ্ছে যে এটা পরোক্ষ পরিচালন আয়। পরোক্ষ পরিচালন আয়, এটা কি আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ যে এটা পরোক্ষ পরিচালন আয়। এখন আবার যে কোশ্চেনটা তোমার মধ্যে আমি দেখতে চাচ্ছিলাম, বেতন তো আছে, ভাড়া আছে, মনিহারি আছে, বিজ্ঞাপনও আছে। এরপর হচ্ছে তোমার বিজ্ঞাপনও আছে, ওই যেন হ্যাঁ বিজ্ঞাপন 55,000। ক্রয়ের ব্যাপারটা, এটা ক্রয় থেকে বাদ যাবে। অদায়ী পাওনা সঞ্চিতি, তুমি জানো এটা পুরাতন অদায়ী পাওনা সঞ্চিতি। সাধারণ সঞ্চিত তহবিল, এটা অবশ্য আমাদের আর্থিক অবস্থার আর্থিক অবস্থা নিয়ে যাবে। শেয়ার অধিহার, এটার মূলজাতীয় আয়, এটাও আমাদের কি বলা হয়, আর্থিক অবস্থার বিবরণ যাবে। প্রাপ্য হিসাব, ব্যাংক জমার উদ্বৃত্ত, পদীয় হিসাব, পদীয় নোট, সংরক্ষিত আয়, এটা 12,45,500, ট্রেড ব্যাগ 45,500। এটা আমাদের হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি। এখন অঙ্কে কি বলেছে, অঙ্কে দেখে আমি কি বলেছে দেখে নিই। সহপরিমাণ উৎপন্ন 88,500 টাকা মূল্যায়ন করা হয়েছে, কিন্তু এর মধ্যে 5,500 টাকার অব্যয়িত মনিহারি অন্তর্ভুক্ত আছে। সহপরিমাণ উৎপন্ন কত, 88,500 টাকা মূল্যায়ন করা হয়েছে। একটু কথা তোমাদের বলা দরকার, সহপরিমাণ উৎপন্ন 88,500 টাকা মূল্য হচ্ছে, এর মধ্যে কি আছে, 5,500 টাকার অব্যয়িত মনিহারি আছে। তাহলে সহপরিমাণ উৎপন্ন যেটা আছে সেটা থেকে 88,000 বাদ দিতে হবে, এবং অব্যবহৃত মনিহারি আমার কি বাদ দিতে হবে। যে সহপরিমাণ এত টাকা, কিন্তু এর মধ্যে তাহলে সহপরিমাণ কত যা আছে এর থেকে তোমার কি এই 5,500 টাকা বাদ দিতে হবে। নতুন মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা, মজুরি হবে, মজুরি থেকে এই টাকাটা বাদ দিতে হবে। এবং সেকেন্ড হচ্ছে এটা তোমার আমার কলকাতার সাথে যোগ করতে হবে। ওখানে যেমন আমাদের সমবহিতে বাদ দিয়েছি 5,500, এবং মনিহারিতে বাদ দিচ্ছি, এবং অব্যবহৃত মনিহারি নামে আমরা চলতি সম্পদে দেখাতে হবে। আমাদের তিনটে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, সমবহি থেকে বাদ যাবে, যেহেতু সমবহির মধ্যে অব্যবহৃত মনিহারি আছে, তাহলে আমার বাদ যাবে কি, সমবহি থেকে বাদ যাবে। সমবহি থেকে বাদ যাবে দুইবার, একটা হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীতে, আর একটা হচ্ছে আমার বিশদ বিবরণীতে, দুইবার। আর মনিহারি থেকে বাদ যাবে, এটা যাবে একবার, সেটা হচ্ছে বিশদ বিবরণীতে, আর অব্যবহৃত মনিহারি চলতিবার। তাহলে এই একটা এন্ট্রি হলো 4 বার বসলো, খেয়াল রাখছো কিনা, 4 বার। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের 4 বার, এটা মানে এটা নিয়মিত হচ্ছে 4 বার, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এটা 4 বার এসেছে। মানে সমপরিমাণ উৎপন্ন 88,500 টাকা মূল্যায়ন হয়েছে, কিন্তু এর মধ্যে 5,500 টাকার অব্যবহৃত মনিহারি কি আছে, অন্তর্ভুক্ত আছে। এই যে অব্যবহৃত মনিহারি আছে এটা 4 বার এন্ট্রি হয়েছে। একটি নতুন সংস্থাপন মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা, যা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে মজুরি থেকে 5,000 টাকা বাদ যাবে, মজুরি থেকে 5,000 টাকা বাদ যাবে। এই মজুরি থেকে 5,000 টাকা বাদ দেওয়ার পরে যে থাকবে, এটা আসবে হচ্ছে আমার
মজুরি, আর এই সমস্ত আমার 5,000 টাকা, এটা আমার যোগ হবে কল কবজার সাথে। মনে রাখতে হবে কল কবজার সাথে। মজুরি 10,000 টাকা, বেতন 5,000 টাকা বকেয়া রয়েছে, পক্ষান্তরে 9,000 টাকার ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে। মজুরি কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা আমাদের বকেয়া আছে, যোগ করব। বেতন 5,000 টাকা বকেয়া রয়েছে, বেতনের সাথে যোগ করব। পক্ষান্তরে 9,000 টাকার ভাড়া অগ্রিম প্রদান হয়েছে, অগ্রিম পথ রয়েছে, সেটা হচ্ছে 9,000 টাকা আমার কি বাদ যাবে, অগ্রিমটা বাদ যাবে। বিজ্ঞাপন খরচ 5টি আর্থিক বছরের মধ্যে সমান হারে অবলোকন করতে হবে। বিজ্ঞাপন খরচ 5টি আর্থিক বছর, একটা না কিন্তু 5টি। তাহলে আমার যে বিজ্ঞাপনটা আছে, দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞাপনটা দেখে আমি, বিজ্ঞাপন আছে 55,000 টাকা। এই 55,000 টাকাকে তুমি 5 দিয়ে ভাগ করবে, 11,000 টাকা। এই 11,000 টাকা হচ্ছে আমার বিশ আদায় গুণিত হবে, আর 44 মানে 44,000 টাকা হবে বাকিটা। তাহলে আমি জানতে পারলাম প্রাপ্য হিসেবে 4,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে আদায়যোগ্য নয় কত টাকা? 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্য হিসেবে 4,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে প্রাপ্য হিসেবে যখন 4,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসেবে 5% অদায়ী পাওনা সঞ্চয় তৈরি করতে হবে। তাহলে এই যে আদায়যোগ্য নয়, এটা হচ্ছে নতুন অদায়ী পাওনা, এবং প্রাপ্য হিসাব থেকে এই 4,000 টাকা বাদ দেওয়ার পরে যা থাকবে এই তার 5%, মানে মনে রাখতে হবে তার 5% হচ্ছে নতুন সঞ্চিতি। তাহলে দেখো প্রাপ্য হিসাব করতো 68,500, এর থেকে 4,000 টাকা বাদ দাও, তাকে বলা হয় 44,500। এর উপরে 5% কি করতে হবে? অবশ্যই সঞ্চিত করতে হবে, যা আসবে সেটা। সুনামের 25% অবলম্বন, প্রাথমিক খরচের 50% অবলম্বন করতে হবে। অবলম্বনগুলো অবশ্যই কোথায় যাবে? বিষয় ভূমিতে, এবং অবলম্বনের টাকা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে আমার স্থায়ী সম্পত্তি। চলতি ঋণায়ের 20% সাধারণ সঞ্চিত হবে উৎসাহিত করতে হবে। চলতি যে লাভ আসবে সেটার 20% সাধারণ সঞ্চিতি করতে হবে। কল কবজার অবচয় এবং আসবাবপত্র অবচয়, এটা তোমরা পারবে বা পারবেই। এরপর হচ্ছে আমাদের যেটা আসতেছে সেটা হলো কি যে এরপরে হচ্ছে আমাদের কি বললাম আমি, আদায়কৃত শেয়ারের মূলধনের 15% লভ্যাংশ ঘোষণা করতে হবে। আদায়কৃত মূলধন যে টাকা আদায় হচ্ছে তার কত? 15%। কত পার্সেন্ট? 15%। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে হবে যে 15% কি আমাদেরকে, আমাদের 15% কি আমাদেরকে সঞ্চিতি তৈরি করতে হবে। তাহলে আমি দেখতেছি যে সঞ্চিতিটা আসলে, দেখো আমি এখন অঙ্কে যাচ্ছি, তাহলে অঙ্কে যাই। বিক্রয়, তাহলে পণ্য বিক্রয়, তার থেকে ফেরত বাদ যাচ্ছে, পণ্য বিক্রয় থেকে ফেরত বাদ যাচ্ছে 15,500, তাহলে 4,80,000, 4,80,000, তাই না? 4,80,000 টাকা তুমি পেয়ে গেছো, যে 4,95,000 থেকে ফেরত বাদ দিলে 4,80,000। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় তুমি জানো যে মূল পণ্য, এই যে মূল পণ্য প্রারম্ভিক মজুদ, এর সাথে পণ্য ক্রয় বা ফেরত বা বার্তা, ফেরত 10,500, 2,10,000 টাকা। এরপর হচ্ছে বার্তা হলো 9,500, তারপরে হচ্ছে আমাদের কি, দেখো 9,500, 2,05,000 টাকা। এর সাথে শুল্ক যোগ হবে, ক্রয় পরিবহন, এগুলো সব যোগ করে আমি কিন্তু সরাসরি টাকা দিচ্ছি কত? 2,15,000 টাকা। কত টাকা? 2,15,000 টাকা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় মজুরি থেকে সংস্থাপন বাড়ছে। মজুরি কত? 15,500, সংস্থাপন বাদ দিলে 10,500। এই সংস্থাপন বকেয়াও আছে আবার কত? হ্যাঁ, 10,000 টাকা। তাহলে 10,500 10,000 যোগ করলে 20,500 টাকা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। এখন তুমি আমাদের কাছে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এর থেকে সমাপনী মোট পণ্য বাদ দিতে হবে 88,500। সমাপনী মোট পণ্য কত? 88,500, বাদ হচ্ছে মনিহারি 5,500, তাহলে 83,000 টাকা। 88,500, তাহলে তার থেকে মনিহারি বাদ দিলে কত হবে? মনে রাখতে হবে কত? 5,500, 83,000 টাকা। তাহলে দেখো আমি এই প্রারম্ভিক এবং ক্রয় এবং হচ্ছে শুল্ক, মজুরি, ক্রয় পরিবহন, তিনটা যোগ করেছি, যোগ করে 2,64,000 হয়েছে, এবং তার থেকে সমাপনী বাদ দিচ্ছি 1,81,000 টাকা এসেছে। তাহলে দেখো 4,80,000 থেকে 1,81,000 বাদ দিলে 2,99,000 হচ্ছে মোট মুনাফা।
বেতন, দেখো বেতনের কথাটা আমি বলি, 45,000 টাকা যোগ হচ্ছে বকেয়া হচ্ছে 5,000। বেতন কত? 45 যোগ বকেয়া কত? 5,000, 50,000 টাকা। এরপরে যাও তুমি দেখো বৈদ্যুতিক খরচাবলী। তো শিক্ষার্থীরা একটা কথা মনে রাখো, বৈদ্যুতিক খরচাবলী আমি এর আগেও বলেছি যে বৈদ্যুতিক খরচাবলী, বৈদ্যুতিক সংস্থাপন একটা জিনিস আর বৈদ্যুতিক খরচ একটা জিনিস। বৈদ্যুতিক সংস্থাপন কি? সম্পদ। আর বৈদ্যুতিক খরচ হচ্ছে আমাদের হলো খরচ। তাহলে এই খরচ হচ্ছে 4,500। ভাড়া বাদ থেকে আমি অগ্রিম বাদ দিয়েছি 24,000 থেকে, মানে 31,000 টাকা আমরা পেয়ে গেলাম। 31,000 টাকা। এরপর হচ্ছে আমার অব্যয় মণিহারি। মণিহারি হচ্ছে 16,500। এর থেকে অব্যয়িত মণি বাদ দিলে 5,500, 11,000 টাকা। এখন বিলম্বিত মানে আমরা বিলম্বিত যেটা দেখছি বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপনকে আমরা 5 ভাগে ভাগ করেছি। এক ভাগ হচ্ছে এই বছরের খরচ লিখেছি, আর বাকিটা কি লিখেছি আমরা? বাকি লিখেছি আমরা কোথায়? আমাদের হচ্ছে কি বলা হয়, বাকিটা রেখেছি আমরা হচ্ছে ওই ভুয়া অসমীহিত ব্যয়, ভুয়া সম্পদ, এখানে আমরা শো করছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি মনে হয় এটা তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি। এখন আমার যে কোশ্চেনটা হচ্ছে অদায়ী পাওনা নতুন 4,000 টাকা, নতুন অদায়ী পাওনা চলছে 3,450 টাকা। কারণ হচ্ছে এই প্রাপ্য হিসাব থেকে 4,000 বাদ দিলে তারপরে যা আসবে তার উপর প্রসেস। এর থেকে বাদ যাবে পুরাতন। আমি বলছিলাম পুরাতনটা রেওয়া মিলে দেওয়া আছে। পুরাতনটা কি? রেওয়া মিলে দেওয়া আছে। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, পুরাতনটা আমাদের রেওয়া মিলে দেওয়া আছে। দেওয়ার পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে নতুন অদায়ী পাওনা সঞ্চয় বাদ যোগ করেছি বা পুরাতন বাদ দিচ্ছি, 2,250 টাকা এসেছে। 2,250 টাকা এসেছে। এটা হচ্ছে আমার অদায়ী পাওনা। অবচয় তো তুমি জানো, যার যার মতোই কলখরচা, আসবাবপত্র, অবলম্বন, সুনাম, প্রাথমিক খরচ, এগুলো যোগ করে আমাদের কিন্তু 1,92,550 টাকা এসেছে। এবং সেটাই বাদ দিলে নিট পরিচালনা, এটা কিন্তু প্যাক 1,06,950, 1,06,950 প্রিয় শিক্ষার্থীরা। 1,06,950 টাকা হচ্ছে নিট। এইখানে কিন্তু কি আছে? অপরিচালন কথাগুলো আছে। তাহলে অপরিচালন আয় যেটা আছে, আমরা এখানে কমিশন দিয়েছি, মনে রাখতে হবে। আমরা কমিশনটাকে আমরা ওখানেও দিতে পারতাম যে আমাদের কমিশন বার্তা, কমিশন দিয়েছি, বিনিয়োগের সুদ দিয়েছি। কমিশনটা আমরা আরো আগে দিয়ে দিব প্রিয় শিক্ষার্থীরা। মনে রাখতো যে আমরা মোট আয় মানে বের করার আগে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে একটা আয় আসবে, সেই আয়ের সাথে এই কমিশনটা করবো আমরা যোগ করে দিব। বিনিয়োগের সুদ আমাদের মনে রাখতে হবে 7,500 টাকা। বিনিয়োগ কত? 7,500 টাকা। তাহলে সব মিলিয়ে কত হলো আমাদের? 11,000 টাকা হচ্ছে অপরিচালন আয়। অপরিচালন আয় শিক্ষার্থীরা। তাহলে অপরিচালন আয় হলে তাহলে আমাদের অপরিচালন আয় হচ্ছে 11,000 টাকা। অপরিচালন ব্যয়টাও আছে, এখানে কমিশন প্রদান করেছি, এটা অপরিচালন ব্যয়। তাহলে কত? 2500 ভাগ হচ্ছে আমাদের ঋণপত্রের সুদ হচ্ছে 12,000 টাকা। এই হচ্ছে আমার কমিশন হচ্ছে কত? 2,500 টাকা। ঋণপত্রের সুদ হচ্ছে 12,000 টাকা। সব মিলে হচ্ছে 14,500 টাকা। তাহলে বাদ দিলে হচ্ছে নিট আয়। বাদ দিলে কত? নিট আয়। তাহলে আমার যে কোশ্চেনটা তোমাদের সামনে আমি তুলে ধরছি সেটা তুমি বুঝতে পেরেছ যে আমাদের যে বিষয়টা সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। কত? নিটায় 1,03,450। নিটায় চলে গেল। এখন আমার যেটা কোশ্চেন, মালিক স্প্রিং কোম্পানির সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় হচ্ছে 95,000 টাকা। তো শিক্ষার্থীরা 95,000 টাকা। নিটায় হচ্ছে 1,03,450, 1,03,450। এর সাথে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে 1,98,450 টাকা। আর এটা বুঝেছো। বাদ হচ্ছে আয়ের বন্টন, যে টাকাটা আমার বন্টন করতে হবে, কাদের উদ্দেশ্যে বন্টন করব? যে আমাদের যে শেয়ার হোল্ডার তাদের মাঝে আমি এই টাকাটা বন্টন করে দিব। কি বন্টন করব? দেখো বাবা, যে আমাদের একটা কথা খেয়াল রাখো যে ঘোষণাকৃত লভ্যাংশ 58,500 টাকা, মানে প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, এগুলো কিন্তু সবই হচ্ছে আমার কি? আমার হচ্ছে আমার
প্রস্তাবিত লভ্যাংশ প্রপোজড ডিভিডেন্ড। তাহলে এখন আমি যেটা তোমাদের সামনে তুলতে চাচ্ছি সঞ্চিত হবে, যে এই যে আমরা আমরা এখানে বললাম যে যে নিট আয়ের 20% সাধারণ সঞ্চিতে স্থানান্তর করতে হবে। তাহলে আমরা এখানে নিট আয়টা কত পেয়েছি, এটা হচ্ছে পেয়েছি 1,03,450। এই 1,03,450-এর কি 20% হচ্ছে আমরা দেখবো 20,690 টাকা। এটা তুমি বোঝার চেষ্টা করো যে আমাদের 1 লাখ যে কত 3,450-এর 20% হচ্ছে 20,690 টাকা। তাহলে 20,690 টাকা যদি হয় তাহলে আমি এটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে যাচ্ছি সংরক্ষিত আয়ের সমাপনী ব্যালেন্সটা। সংরক্ষিত আয়ের সমাপনী ব্যালেন্সটা, যে ব্যালেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কত দেখো তো, এই 1,19,260 টাকা। এখন আমি সংরক্ষিত আয় পেলাম, এখন আমার আর্থিক অবস্থার বিবৃতি যাব। আর্থিক অবস্থার বিবৃতিতে আমি যেটা জানি চলতি সম্পদ ব্যাংক জমাবৃত্ত ৬৫,৫০০, বিনিয়োগের সুদ, চলতি সম্পদ যেটা বকেয়া আছে, যেটা অনাদায়ী আছে সেটা এখানে আসবে। প্রিয় শিক্ষার্থীরা যে যে বিষয়টা অনাদায়ী আছে বকেয়া আছে সেটা আসবে। আমি আবার ক্লিয়ার করছি, তাহলে আমাদের ৫,৫০০ সমাপনী মজুত পণ্য ৮৩,০০০ টাকা, সে ৮৩,০০০ টাকা হয়েছে, এটা আছে। তাহলে অনাদায়ী প্রাপ্য হিসাব আমি বলছিলাম 75,000, এর থেকে যে টাকাটা আদায়যোগ্য হবে না সেটা আসবে এখানে কত, যে টাকাটা আদায়যোগ্য হবে না। আবারও বলছি যে টাকাটা আদায়যোগ্য হবে না সেটা হবে কত আমাদের ৭৫,০০০ থেকে ৭৫,০০০ মাইনাস হচ্ছে অনির্গণা, এই যে যে টাকাটা আসছে ৪,০০০ টাকা সেটা হচ্ছে ৭১,০০০ টাকা। এর ৫% আমরা যেটা পেয়েছিলাম যে নতুন রসিদ ছিল যেটি, সেই ৫% হচ্ছে ৩,৫৫০ টাকা। ৩,৫৫০ টাকা বাদ দিলে ৬৭,৪৫০। অব্যয়িত মনিহারি হচ্ছে কত ৫,৫০০ টাকা, সহপরিমাণ পণ্য ৮৩,০০০ টাকা, অগ্রিম ভাড়া হচ্ছে ৯,০০০ টাকা। অগ্রিম ভাড়া কত ৯,০০০ টাকা। তাহলে এইটা মিলে হচ্ছে মোট চলতি সম্পদ হচ্ছে ২,৪০,৯৫০। এখন আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে, এর আগে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগটা পাইনি, মনে রাখতে হবে বিনিয়োগ যেটা আছে সেটা কখনোই আমাদের মনে রাখতে হবে যে বিনিয়োগ যা আছে সেটা কখনোই স্থায়ী সম্পদ না, চলতি সম্পদ না, সেটা মেয়াদের ভিত্তিতে আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হিসাবে প্রকাশিত হয়। তাহলে যখন দেখবেন পার্সেন্ট আকারে বা দীর্ঘমেয়াদী আছে তখনই বোঝা যায় যে এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ১.৫ লাখ টাকা। বিনিয়োগের সুদ কিন্তু আমাদের চলতি সম্পদ, এটা একটা অদায়ী যেটা হবে এটা চলতি সম্পদ দিয়েছি। স্থায়ী সম্পদ কল কবজা বাদ পঞ্জীকৃত অবস্থায় ৩,০৫,০০০ থেকে ২০,৫০০ বাদ দিলে ২,৭৪,৫০০। এরপর হচ্ছে আমাদের কি আসবাবপত্র, এটাও পঞ্জীকৃত অবস্থায় বাদ যাবে ২,৭২,৫০০ টাকা। মোট স্থায়ী সম্পদটা আমি পেয়ে গেছি ৩,২০,০০০ টাকা পেয়ে গেলাম। কিন্তু এই স্থায়ী সম্পদ পেলেও আমাদের এখানে কিন্তু কিছু অদৃশ্যমান সম্পদ রয়েছে, আমাদের কিছু অসীমিত ব্যয় বা অলিক সম্পত্তি রয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে কি অষ্টসম্পত্তি সুনাম তার থেকে অবলম্বন বাদ ২৫,০০০, ৭০,০০০, এই ভুয়া সম্পত্তি প্রাথমিক খরচ ৪০,০০০, বিলম্বিত মানে অবলম্বন বাদ যাবে এখানে, এবং বিলম্বিত বিজ্ঞাপন। এই যে মনে রাখো এই যে আমাদের এটা হচ্ছে কি বলা হয় অসীমিত ব্যয়। এইভাবে হচ্ছে আমার ৬৪,০০০, তাহলে ৮,৫১,৯৫০। দায়ের ক্ষেত্রেও ঠিক তাই, দেখো অনেক দায় এখানে আছে। ঋণপত্রের সুদ চোখ দেয় ১২,০০০ টাকা, অদীয় হিসাব ৪০,০০০ টাকা, অদীয় নোট ৬,৫০০, বকেয়া মজুরি ১০,০০০, বকেয়া বেতন ৫,০০০, লভ্যাংশ ১৮,৫০০, তাহলে হয়ে গেল ১,৩২,০০০ টাকা হয়ে গেছে। এরপরে যাও তুমি আমার যে কথাটা হলো দীর্ঘমেয়াদী দায় ১২% ঋণপত্র, ঠিক দেখো এখানে কত ১,০০,০০০ টাকা, ১২% ঋণপত্র কত, ঋণপত্রের সুদ কিন্তু আছে, ঋণপত্রের সুদ এই যেখানে দেখো এই যে সুদ ১২,০০০ টাকা, এটা কিন্তু আমাদের কি বলা যায় যে ১২%, এটা হচ্ছে চলতি দায়। আর ঋণও হয় মেয়াদি ভিত্তিতে, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর চলতি দায়। এরপরে যাও মালিকানা তো হবে অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা করে ২৭ শেয়ার ৭ লাখ টাকা, প্রতিটি ১০০ টাকা করে ২৭ শেয়ার ৭ লাখ টাকা, শেয়ার মূলধন ৩,৯০,০০০, সাধারণ সঞ্চিত তহবিল
দেখো 50,000 টাকা এবং 50,000 টাকা। এরপরে নতুন যেটা আছে আমাদের, এই যে নতুন আছে যে 20%, সেটা যোগ করলে হচ্ছে 69,690 টাকা। এরপরে হচ্ছে শেয়ার অধিহার 40,000 টাকা, 40 টাকা। সংরক্ষিত আয় হচ্ছে কত আমার 1,19,260 টাকা। এগুলো হচ্ছে 6,19,950 টাকা। যোগ করে দিলে হবে 8,41,950। এখানে আমি কিছু তোমাদের দেখিয়েছি, ঋণপত্রের সুদটা দেখিয়েছি, বিনিয়োগের সুদটা দেখিয়েছি, আবার দেখেছি মিলামেটারকে আমরা দেখেছি, অবচয়টাকে বের করে দেখেছি এবং অবলম্বনকে বের করে দিয়েছি। আমার মনে হয় এই যে আমি অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এটা যদি এতটুকু তুমি বুঝো, আমার মনে হয় যে কেউ তোমাকে সৃজনশীল অঙ্কে কি কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারবে না। 3টা অঙ্ক রিকোয়েস্ট করছি, তুমি অঙ্কগুলো করবে এবং সুন্দরভাবে করবে। তোমার সুন্দর জীবন কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের সামনে পরীক্ষা হতে পারে, জানি না, সরকার তো এই মাস বন্ধই দিয়েছে। তারপরে তোমাদের সিদ্ধান্ত আসবে। দয়া করে প্রিপেয়ার ইয়োর সেলফ টু সিট ফর ইয়োর এক্সাম। ইনশাআল্লাহ ভালো থাকো, সুন্দর থাকো, শুভ কামনা করি। খুদা হাফেজ।